জিয়া রহমান যখন ক্ষমতায় আসলেন তখন আমার বয়স 26-27। হ্যাঁ, এটা হলো যে এটা মনে হয় 79-এর দিকের কথা। তো আমরা তখন ওই অনুশীলন সমিতি নামে একটা সাহিত্য সংগঠন ছিল, অনুশীলন সমিতি। এটা শেখ তোফাজ্জল হোসেন ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করতেন। ইসলামিক ফাউন্ডেশনের ছোটদের পত্রিকা সবুজ পাতা উনি সম্পাদক ছিলেন। তো উনি এই সংগঠনটার প্রধান ছিলেন। আমরা সপ্তাহে একবার সাহিত্য সভা করতাম। তো একদিন সাহিত্য সভা আমরা সবাই উপস্থিত। তো সেখানে হঠাৎ দুজন আর্মি অফিসার র্যাঙ্কের দরজার সামনে এসে দাঁড়ালেন। তো আমরা তো অবাক। তো জিজ্ঞেস করলাম, উনি জিজ্ঞেস করলেন শেখ তোফাজ্জল হোসেন যে স্যার কী ব্যাপার আপনারা? তো উনি বললেন যে এখানে আহমেদ কে আছে? তো আহমেদ তো অনেকের নামের সঙ্গেই আছে। তো বললেন যে কবি ফরুক আহমেদ সাহেবের ছেলেকে। তখন ওর নাম মনে হয়েছিল শাহরিয়ার আহসান বা এই ধরনের কিছু। তো ও অনেক আগের কথা বলে পুরো নামটা ভুলে গেছি। তো ও বলল যে আমি। তো আমাকে কেন? বলে যে জিয়া রহমান সাহেব, প্রেসিডেন্ট সাহেব, জিয়া রহমান বলেন যে প্রেসিডেন্ট সাহেব বিদেশে যাবেন ভ্রমণে। তো ওনার কাছে ভালো সুটকেস নাই, ভালো মানের। তা আপনি তো ওনার পরিবারের সাথে পরিচিত, আপনি নাকি বলেছেন যে আপনার ভালো একটা সুটকেস আছে, ওইটা সম্ভব হলে দিতে বলেছেন, আপনি আমাদের সাথে চলেন। তো দেখলাম যে ওই আহমেদ উঠল এবং আমাদের কাছ থেকে বিদায় নিয়ে ও চলে গেল। তো এই ছিলেন প্রেসিডেন্ট জিয়া রহমান, যার বিদেশে যাওয়ার একটা দেশের প্রেসিডেন্ট, কিন্তু তার একটা নিজের ভালো সুটকেসও ছিল না। এবং এটা আমার নিজের চোখে দেখা এবং নিজের জীবনের একটা সমৃদ্ধ স্মৃতি। জিনিস লক্ষ্য করেছি খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার শাসনামলে, যে জিয়া রহমানের প্রতিটা কাজের প্রতি তার সচেতনতা ছিল, তার শ্রদ্ধাবোধ ছিল, এবং ছিল বলেই খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া জিয়া রহমানের অসমাপ্ত কাজগুলি অথবা যে কাজগুলি জিয়া রহমান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, চিন্তা করেছিলেন, সেই কাজগুলি খালেদা জিয়া সমাধা করেছেন, শেষ করেছেন, আরম্ভ করেছেন। এই জিনিসটা দেখেছি যে উনি তো ওনার ইসের মতো, যোগ্যতা মতো রাষ্ট্র চালিয়েছেনই, এবং উনি যে কতটা যোগ্য ছিলেন সেটা দলমত নির্বিশেষে মানুষ স্বীকার করে। যে বেগম খালেদা জিয়ার আমলে কতটা স্থিতিশীল ছিল আমাদের সংস্কৃতি, আমাদের রাষ্ট্র, আমাদের বৈদেশিক সম্পর্ক, সব দিক দিয়ে। আমরা সব দিক দিয়ে সমৃদ্ধ ছিলাম, সব দিক দিয়ে আস্থাশীল ছিলাম বেগম খালেদা জিয়ার অধীনে, যেটা পরবর্তী সময় চুরমার হয়ে গেছে আওয়ামী লীগ আসার পরে। এবং এর বেশিরভাগ কারণেই দেখা গেছে যে পলিটিক্যাল কোনো হিংসা না, ব্যক্তিগত হিংসা, এমন একটা প্রবণতা বেরিয়ে এসছে পরবর্তী শাসকদের মধ্যে জিয়া পরিবারের প্রতি বা খালেদা জিয়ার প্রতি। এই জিনিসগুলো খুবই দুঃখজনক আমাদের জন্য। আমি প্রেসিডেন্ট জিয়া রহমানের উপরে বই লিখেছি প্রধানত তার প্রতি শ্রদ্ধা, তার চারিত্রিক গুণাবলীতে আকৃষ্ট হয়ে। তো তার উপর যখন বই লিখেছি তখন আমার বয়সও একটু কম ছিল, যে কারণে মানে ওটা কিভাবে বিভিন্ন লোকের কাছে, পাঠকের কাছে পৌঁছে দিতে হয় সেই দায়িত্বটা আমি সেভাবে বহন করতে পারিনি। এটা বহন করেছেন প্রকাশকরা।
তো এই ব্যাপারে তেমন কোনো আমার নাই, অভিজ্ঞতা নাই এটার সার্কুলেশনের ব্যাপারে। কিন্তু একটা জিনিস, যে আমি জাতীয়তাবাদী মনোভাবে আকৃষ্ট, জাতীয়তাবাদী মনোভাবকে আমি পোষণ করি আমার হৃদয়ে, চরিত্রে। এই জিনিসটা অত্যন্ত প্রকটভাবে প্রচারিত হয়ে গিয়েছিল, যে কারণে গত আওয়ামী লীগ সরকারের আমলে আমি নানাভাবে নির্যাতিত হয়েছি। তো তার মধ্যে একটা হলো, এ পর্যন্ত আমি বাংলাদেশের এমন কোনো পত্রিকা নেই যেখানে আমার গল্প ছাপা হয়নি, এবং সৌভাগ্যক্রমে তাদের তাড়নাতে তাদের তাগাদাতে আমাকে লিখতে হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পরে যখন তারা বুঝতে পারলো যে আমি জাতীয়তাবাদী, তখন আমাকে আস্তে আস্তে অ্যাভয়েড করতে লাগলো। নবারুণ নামে একটা পত্রিকা, সেখানে আমি একদম প্রথম থেকে লিখতাম। মানে যখন ওরা 8 টাকা গল্পের পিছনে দিত, অনারিয়াম দিত, লেখক সম্মানী মাত্র 8 টাকা দিত, তখন আমার গল্প ছাপা হয়েছে। সেই নবারুণ থেকে আমাকে মানা করে দেওয়া হয়েছে যে আপনি এখন দিয়েন না। এখন কিন্তু নবারুণ আমার গল্প ছাপে। এই 2 বছর, মানে গত পরে, অগাস্টের পরে আমার 3টা গল্প ছাপা হয়েছে নবারুণে। তো এখন আমার গল্প ছাপে। যে জনকণ্ঠের ছোটদের পাতা ঝিলিমিলি যিনি দেখতেন, উনি আমার কাছে, আমি যখন আমার দেশের ছোটদের পাতা দেখি এক্কা দোক্কা, তখন উনি আমার কাছে এসে আমার কাছ থেকে মানে আমার পাতায় ওনার লেখা ছাপানোর জন্য অনেক করেছেন, এবং তারও প্রকাশিত অনেক লেখা আমি, মানে তার লেখা যেগুলো প্রকাশ করার যোগ্য সেগুলো আমি প্রকাশ করেছি। উনি যখন জনকণ্ঠে জয়েন করলেন, প্রথম দিকে আমার লেখা চেয়ে নিতেন, কিন্তু একদিন ফোন করে বললেন যে আপনার উপর শ্রদ্ধা রেখেই বলছি, আর কিছু মনে করবেন না। আমার অফিসে কয়েকজন আছে যারা জাতীয়তাবাদী মনোভাবাপন্ন, কয়েকজনের গল্প ছড়া ছাপানো যাবে না, যেমন হাসান হাফিজ, আপনি, তো এদের মধ্যে আছেন, তাই আপনি কখন আমাদের এখানে এখন লেখা পাঠিয়েন না, তাতে আমরা বিব্রত হব। এই তো গেল পত্রিকার কথা। আমি নাম বলে দিচ্ছি, একটা সংগঠন আছে, সেই সংগঠনের নাম হলো চন্দ্রবতী একাডেমি। তো চন্দ্রবতী, ওরা বই প্রকাশ করে এবং শিশু সংগঠন বইও প্রকাশ করে, প্রচুর বই প্রকাশ করে। তো ওরা একটা অনুষ্ঠান করলো 2016-তে। তো সেখানে আমার গল্প পড়ার কথা, কিন্তু যিনি অনুষ্ঠান মানে প্রচার করতেছিলেন, উনি বললেন যে এখন ছড়া পড়বে এনায়েত হোসেন। তা আমি তো অপদস্থ মনে মনে, যে আমি তো গল্প পড়বো, ছড়া হঠাৎ কি পড়বো। তো আমি গিয়ে বললাম যে ভাই, আমার তো গল্প পড়ার কথা। তো ওনার একটা অজুহাত দেখালেন যে আমরা 1.5 ঘন্টা পরে অনুষ্ঠান শুরু করেছি, এরপরে আরেকটা প্রতিষ্ঠানের অনুষ্ঠান শুরু করার কথা এই মঞ্চে, তাই আপনাকে একটু সময় দিতে পারতেছেন, একটু ছড়াই পড়েন। তো আমি একটা ছড়া মন থেকে পড়লাম, যে চাইনি এমন স্বাধীনতা, কি চুলের দরকার, মাথার উপর অষ্টপ্রহর, মারমুখী এক সরকার। ওই ছড়াটা পড়ার পরে খুব আলোড়নের সৃষ্টি হলো। আসাদুজ্জামান নূর ছিলেন তখন মন্ত্রী এবং ওখানে উপস্থিত। তো তারা মোটামুটি অসন্তুষ্টি প্রকাশ করলেন, এবং এরপর থেকে 2016 পর থেকে চন্দ্রবতী একাডেমি আমাকে বয়কট করলো। এই ধরনের নির্যাতিত হয়েছে, কিন্তু আমি আদর্শচ্যুত হইনি। আমার যে ভালোবাসা ছিল জাতীয়তাবাদী শক্তির প্রতি, জাতীয়তাবাদী চিন্তাধারার প্রতি, আজও তা বজায় আছে, ইনশাল্লাহ আগামী দিনেও বজায় থাকবে। জায়গায় গিয়ে শেখ মুজিবকে দেখেছিলাম সামনাসামনি। আমি আইয়ুব খানের সাথে আমার দেখা হয়েছে, ইয়াহিয়া খানের সাথে দেখা হয়েছে, কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা যে আমি জাতীয়তাবাদী মনোভাবাপন্ন হওয়ার পরেও জিয়াউর রহমানকে আমি কখনো সামনাসামনি দেখিনি, যেটা সত্যি কথা।
তার সময়টাকে আপনি, তার শাসন সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? যেহেতু মানে এটা কিভাবে কে নেবে জানি না, একটা বিরাট পরিবর্তন শেখ মুজিবের শাসন আমল যখন ছিল, তখন আমরা যে জিনিসগুলো লক্ষ্য করেছি তা হলো অবজ্ঞা, দেশের নাগরিকদের প্রতি প্রচুর অবজ্ঞা। মানে একটাই তাদের মূলধন ছিল যে তারা বলে যেটা যে আমরা স্বাধীনতা এনেছি, ওইর উপরে নির্ভর করে তারা ভুলে গেছে, ভুলে এখনও তাদের সেই সব কথাই তারা বলেন। ওনারা যে পাকিস্তানের হাতে যে শেখ মুজিবুর রহমান নিজে ধরা দিয়েছেন সেটা ভুলে গেছেন। তারপরে জনগণের প্রতি যে স্বাধীনতার মানে অর্জন করার পরে যিনি ক্ষমতায় থাকবেন তার যে জনগণের প্রতি বিরাট এক দায়িত্ব আছে সেটা ভুলে গেছেন। ওনারা শুধু একটাই করেছেন, কি করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা যায়। এবং যখন দেখছেন যে নানা রকম সমস্যা, তখন তারা তৈরি করে ফেললেন বাকশাল। তো আমরা এই জিনিসগুলো দেখেছি। দেশে যে দুর্ভিক্ষ তার উপরে কোনো লক্ষ্য ছিল না তাদের। তারপরে শিক্ষা ব্যবস্থা যে মানে ধ্বংস হয়ে যাচ্ছিল, অটো প্রমোশন দিয়ে, মানে প্রত্যেক বছর পরীক্ষা হতো না, অটো প্রমোশন দিয়ে দিয়ে ছাত্রদের মানে নতুন ক্লাসে উঠানো হতো, এগুলো মুজিবের আমলে আমরা দেখেছি। কিন্তু জিয়া রহমান যখন আসলেন তখন একটা কল্পনাতীত পরিবর্তন আসলো দেশে। শিক্ষা ব্যবস্থায় খাদ্য স্বয়ংসম্পূর্ণতা আনার জন্য উনি যে সব ব্যবস্থা নিলেন, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে, এবং খাল কাটার যে পরিকল্পনাটা, সড়ক তৈরি করার যে মানে পরিকল্পনা প্রবণতা, তারপরে জন্ম নিয়ন্ত্রণেরও অনেক কাজ করেছেন আমার যতটুকু এখন মনে পড়ে যে আমরা দেখেছি। এবং স্কুলের ছাত্রদের সময় মতো টিকা দেওয়ার ব্যবস্থা করা, এই জিনিসগুলো জিয়া রহমানের আমলে হয়েছে। আর উন্নয়ন তো করার তেমন একটা সময় ওনার ছিল না। মানে যে উন্নয়ন বলতে আমি বলছি যে স্থাপত্যর যে উন্নয়নগুলো, সেগুলো করার সময় তিনি পাননি। কিন্তু বিদেশে বাংলাদেশের সুনাম এত বাড়িয়ে দিয়েছিলেন যে বাংলাদেশকে যখন চিনত না মানুষ, তখন জিয়া রহমানের মাধ্যমে বাংলাদেশকে বাইরের অঙ্গনে মানে পরিচিতি বেড়ে ওঠে, পরিচয় হয় বাংলাদেশের নতুন করে। আমি সৌদি আরবে গিয়েছি, সেখানে দেখেছি যে ওখানকার নিম গাছগুলোকে এখনও জিয়ার গাছ বলা হয়, জিয়ার ট্রি। ওখানে প্রচুর নিম গাছ, পথে পথে নিম গাছ, এগুলো সব জিয়ার রহমানের দেয়া, তারা এখনও মনে রেখেছে। এবং সার্কটা যে তৈরি করা হলো, তো এই সার্কের এটারও প্রতিষ্ঠাতা জিয়ার রহমান। এই তার চিন্তা থেকে দক্ষিণ এশিয়াকে একতাবদ্ধ করার চিন্তার থেকে এই যে প্রতিষ্ঠানটা গড়ে উঠছে, আজও মানুষ সেটাকে স্মরণ করে। তো আমাদের জাতির পরম দুর্ভাগ্য যে কিছু বিপদগামী স্বার্থান্বেষী সেনা সদস্য এবং রাজনীতিবিদের ষড়যন্ত্রের কারণে অকালে তাকে চলে যেতে হলো। এটার ক্ষতি এখনও আমরা অনুভব করি এবং সম্ভবত আরও কিছুদিন জাতিকে অনুভব করতে হবে।